বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতিপূর্বে আমরা মহাকর্ষ ও অভিকর্ষের দুটি ক্লাস সম্পন্ন হয়েছে। আজকে আমি তোমাদের মহাকর্ষ এবং অভিকর্ষের উপর তৃতীয় ক্লাস শুরু করব ইনশাআল্লাহ। প্রথমে আমি তোমাদেরকে কিছু সংজ্ঞা আসতে হবে। সেটা হলো মহাকর্ষীয় ক্ষেত্র। মহাকর্ষীয় ক্ষেত্রটা কি? এখানে হলো মনে করে বৃহৎ ভরের একটা বস্তু। এই বস্তু একটি এলাকা জুড়ে তার প্রভাব বিস্তার করবে। সাধারণভাবে মনে করো তুমি একটা চুম্বক রেখেছো, মনে করো একটা চুম্বক। তাহলে এই চুম্বক কি করবে? সে একটি নির্দিষ্ট এলাকা জুড়ে অন্য কোনো বস্তুকে সে আকর্ষণ অথবা বিকর্ষণ করবে। তার একটা এলাকা আছে, কিন্তু একটা এলাকার মধ্যে আকর্ষণ বিকর্ষণ করবে। অথবা একটা চার্জিত বস্তুতে রাখি, তাহলে ওর পাশে কোনো চার্জিত বা অচার্জিত বস্তু যদি স্থাপন করা হয়, সে ওই বস্তুকে তার দিকে আকর্ষণ অথবা বিকর্ষণ করবে, কিন্তু সে আকর্ষণ বা বিকর্ষণ করার একটা এলাকা থাকবে। যদি সে চার্জিত বস্তু হয়, তখন ওই এলাকার নাম হলো, চার্জিত বস্তু দিয়ে রাখি, তখন ওই এলাকাটাকে বলা হবে বৈদ্যুতিক ক্ষেত্র। আর যদি আমরা চুম্বক রাখি, যে এলাকার মধ্যে তার আকর্ষণ বা বিকর্ষণ প্রভাব বিস্তার করতে পারবে, ওই এলাকাটাকে বলা হবে চৌম্বক ক্ষেত্র। আর আমরা যদি কোনো ভর বিশিষ্ট বস্তু রাখি, সেই বস্তু যে এলাকা জুড়ে সে মহাকর্ষীয় মানে ক্ষেত্রটা সৃষ্টি করবে, ওইটাকে বলা হবে তার মহাকর্ষীয় ক্ষেত্র। অর্থাৎ সে যে এলাকা জুড়ে তার কোনো বস্তুকে সে আকর্ষণ করতে পারবে, ওই এলাকাটাকে বলা হবে কি মহাকর্ষীয় ক্ষেত্র বলা হবে। এরপর হলো মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। এখানে মনে করেন আমি একটা বস্তু রেখেছি, এই বস্তুটি সীমানা করে দিলাম। এই সীমানা পর্যন্ত এর ভিতরে যদি কোনো এটার থেকে ক্ষুদ্র ভরের কোনো বস্তু রাখা হয়, তাহলে হয়তো এখানে একটা বস্তু রেখেছো, বা এখানে একটা বস্তু রাখছো, বা এখানে একটা বস্তু রাখছো, অথবা এখানে রেখেছো, ওই এলাকার মধ্যে যদি কোনো বস্তু রাখা হয়, এলাকাটা হলো মহাকর্ষীয় ক্ষেত্র, তখন এই বস্তুটি ওই ক্ষুদ্র ভরের বস্তুকে তার দিকে আকর্ষণ করবে। তাহলে এই বস্তুটি, মনে করি এখানে বস্তু রেখেছি, সে আকর্ষণ বল অনুভব করবে। এখন যদি এই বস্তুর ভর একক হয়, একক ভরের কোনো বস্তু, মহাকর্ষীয় ক্ষেত্রে একক ভরের কোনো বস্তু রাখলে ওই বস্তুটি যে বল অনুভব করবে, তাকে ওই ক্ষেত্রের ওই বিন্দুর, এই যে বিন্দুতে রাখলে এই বিন্দু মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বলে। তাহলে কি দাঁড়ালো? মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে আমরা যদি একক ভরের কোনো বস্তু রাখি, তাহলে ওই বস্তুটি যে আকর্ষণ বল অনুভব করবে, তাকে ওই ক্ষেত্রের ওই বিন্দুর মহাকর্ষীয় প্রাবল্য বলা হবে। মনে করো এই বস্তুটির ভর m, আর এইখানে তুমি স্মল m ভরের একটা বস্তু রেখেছ। এখন এই দুটা বস্তুর মধ্যে দূরত্ব মনে করো d দূরত্বে রাখছে। তাহলে এদের ভিতর যে মহাকর্ষীয় বল ক্রিয়া করবে, সেই বল F = G, m1 হলো ক্যাপিটাল M, m2 হলো স্মল m /d²। এটা হলো m ভরের বস্তু যে পরিমাণ বলে আকর্ষিত হবে বা যে পরিমাণ আকর্ষণ বল অনুভব করবে, এই m ভরের বস্তু, সেটার মান, সেই বলের মান হলো এটা। সংজ্ঞায় বলেছে একক ভরের কোনো বস্তু
তাহলে এম ভরের বস্তু বল অনুভব করছে এফ, একক ভরের বস্তু কতটুকু বল অনুভব করবে, এফ বাই এম। এটা হবে তখন মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, সেটাকে ই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য ই ইকুয়াল টু দাঁড়াবে এফ ডিভাইডেড বাই এম। এই এফ এর মানটা আমরা যদি এখানে বসাই তাহলে কি থাকে, 1/m গুণ জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই ডি স্কয়ার। এই এম এম কাটা গেল, তাহলে ই ইকুয়াল টু পেলাম জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই ডি স্কয়ার। এগুলো মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য নির্ণয়ের সূত্র হলো এটা। এখান থেকে আমরা যেহেতু মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বলের উপর নির্ভরশীল, বল একটা নির্দিষ্ট দিক আছে, তাহলে ক্ষেত্র প্রাবল্য হলো ভেক্টর রাশি, তার দিক কোন দিকে হবে, ওই যে ক্ষুদ্র ভরের যে বস্তু, একক ভরের যে বস্তু রেখেছো, ওই বস্তুকে এই বৃহৎ ভরের বস্তু তার দিকে আকর্ষণ করবে, তাহলে তার দিক হবে ক্ষুদ্র ভরের বস্তু থেকে ওই বৃহৎ ভরে, অর্থাৎ একক ভরের বস্তু থেকে ওই বৃহৎ ভরের বস্তুর দিকে, এই দিকে হবে তার দিক। এখন মহাকর্ষীয় এই ক্ষেত্র প্রাবল্য ই এর একক কি দাঁড়াচ্ছে, আমরা সংজ্ঞা থেকে এককটা লিখব। সংজ্ঞায় পেয়েছি ই ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এম। এটা একটা সূত্র, আর এটাকে ক্যালকুলেশন করলে কিন্তু এটা হয়েছে। তাহলে এখানে বলের একক হলো নিউটন, আর ভর নিউটন পার কেজি হবে তার একক। এবার তার যে মাত্রা লিখি, মাত্রা সমান সমান দাঁড়াচ্ছে কি, উপরে হলো বল, তাহলে বল ইকুয়াল টু ভর ইনটু ত্বরণ, তাহলে ভর হলো মাস এম, ত্বরণ এল টি এর পর -2, কেজি, কেজি মাস, তাহলে এখানে নিচে লিখতে পারো এই হলো এম। তাহলে কি থাকে এখন, এল টি এর পর -2। মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য ও অভিকর্ষ ত্বরণ আমরা এখানে যদি আরেকটু বের করি, ই ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এম। এফ কে আমরা এই যে বস্তুর ভর, এফ ইকুয়াল টু আবার এম জি ডিভাইডেড বাই এম, তাহলে এম এম কিন্তু এখানে কাটা যায়, তাহলে আমরা পাচ্ছি ই ইকুয়াল টু জি। অর্থাৎ মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য এবং ভূপৃষ্ঠের কোন বিন্দুতে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য আর অভিকর্ষ ত্বরণের মান কি হবে, সমান হবে। তাহলে আমরা এখানে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য কি কি সূত্রে পেলাম, তার সংজ্ঞা থেকে পেলাম ই ইকুয়াল টু এফ বাই এম। আবার এফ এর সূত্র বসালে ই ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই ডি স্কয়ার। এটা মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য থেকে আমরা এই সূত্রগুলো পেলাম। এখন আসি মহাকর্ষীয় বিভব। মহাকর্ষীয় বিভব, এখানে মনে করি একটা বস্তু, বড় ভরের বস্তু, সে কি করেছে, তার একটা এলাকা জুড়ে তার প্রভাব বিস্তার করেছে, যেটাকে বলা হয় মহাকর্ষীয় ক্ষেত্র।
আমরা যে ক্ষেত্রটাকে সবাই চিহ্নিত করলাম যে এই পর্যন্ত এটার ভিতরে যদি কোনো বস্তুকে রাখা হয় তাহলে সেই বস্তুকে তার দিকে সে কি করে, আকর্ষণ করে। এখন এই সীমানার বাইরে এখানে যদি কোনো বস্তু রাখি বা এখানে কোনো বস্তু রাখি, সীমানার বাইরে কোনো বস্তু হলে এই বস্তু ওকে আকর্ষণ করতে পারবে না। ওই সীমানার বাইরের কোনো বিন্দু, এটাকে বলে অসীম দূরত্বের বিন্দু। অসীম দূরত্ব বলতে অনেক দূরে হতেও পারে, ক্ষেত্রের একটু বাইরে গেলেই সেটা অসীম দূরত্ব। এখন মনে করে এইখানে একটা বস্তু আছে, একক ভরের বস্তু। এই একক ভরের বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের এর ভিতরে কোনো এক বিন্দুতে আনতে হবে। তুমি এখানে আনতে পারো বা এখানে আনতে পারো, যে কোনো এক বিন্দুতে এই বস্তুটাকে এখানে আনতে হবে। এখন যেহেতু এই পর্যন্ত তার আকর্ষণ ক্ষমতা আছে, এর ভিতরে রাখলে সে নিজে তাকে আকর্ষণ করে এদিকে নিয়ে আসতে পারত। এখন এই বস্তু এখানে যদি 1 কেজি ভরের বস্তু বা একক ভরের কোনো বস্তু রাখা হয়, তাহলে এই এম ভরের বস্তু তাকে তো আকর্ষণ করতে পারবে না। তাহলে এখন একে যদি ক্ষেত্রের মধ্যে আনতে হয়, তাহলে বাইরের কোন এজেন্ট তার উপরে বল প্রয়োগ করা লাগবে। এখানে এজেন্ট দিয়ে একটি বল প্রয়োগ করা লাগবে, আর বল প্রয়োগের ফলে এইটুকু তার স্মরণ ঘটবে। যেখানে আনতে চাচ্ছ এইটুকু তার স্মরণ হবে। ফলে ওই বল আর স্মরণের গুণ ফলে এই বাইরের এজেন্ট একটি কাজ করবে, তাই তো? এখন এই কাজটাই হবে ওই যে বিন্দুতে বস্তুটাকে আনছো ওই বিন্দুর মহাকর্ষীয় বিভব। তাহলে কি দাঁড়ালো, যে এই একক ভরের কোন বস্তুকে অসীম দূরত্ব থেকে, প্রথম শুরুতে বলতে হবে অসীম দূরত্ব থেকে একক ভরের কোন বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে বাইরের এজেন্ট দ্বারা যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে ওই ক্ষেত্রের ওই বিন্দুর মহাকর্ষীয় বিভব বলে। প্রথম আমরা এটার গাণিতিক রূপ দান করার জন্য মনে করো এখানে এম ভরের একটা বস্তু আছে। এই এম ভরের বস্তুকে অসীম দূরত্ব থেকে মহাকর্ষীয় ক্ষেত্রে মনে করো এই বিন্দুতে আনতে চাচ্ছ। আনতে বাইরের এজেন্ট ডাব্লু পরিমাণে কাজ করেছে। এম ভরের বস্তু মহাকর্ষীয় ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে ডাব্লু পরিমাণে কাজ করতে হয়েছে। তাহলে একক ভরের বস্তু আনতে কি পরিমাণে কাজ করতে হবে, ডাব্লু বাই এম। যেমন তুমি মনে করো এখানে 100 কেজি ভরে একটা বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের কোন বিন্দুতে অসীম দূরত্ব থেকে আনতে তোমার দেখা গেল যে 500 জুল কাজ করতে হয়েছে। 100 কেজি ভরের বস্তু সময় বলেছে 1 কেজি ভরের বস্তু আনতে কতটুকু কাজ হবে, তাহলে ওখানে 100 দিয়ে ওকে ভাগ করতে হবে। তাহলে কাজের মান হবে তোমার 5 জুল হবে তার কাজের মান। এখন তাহলে আমরা ধরলাম যে এম ভরে একটা বস্তু অসীম দূরত্বে আছে, তাকে আমরা ওই মহাকর্ষীয় ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে বাইরে এজেন্ট দিয়ে যে পরিমাণে কাজ হয়েছে সেই কাজটাকে ধরলাম ডব্লু। তাহলে একক ভরের কোন বস্তু আনতে কি পরিমাণে কাজ হলো সেটা হলো ডব্লু বাই এম। এই ডব্লু বাই এমই হবে ওই ক্ষেত্রের ওই বিন্দুর মহাকর্ষীয় বিভব। মহাকর্ষীয় বিভব ভি দিয়ে প্রকাশ করা হয়, তাহলে ভি ইকুয়াল টু ডব্লু বাই এম। এখন আসি আমরা মহাকর্ষীয় বিভবের এককটা কি। এখান থেকে তুমি একক বলতে পারো কাজের একক ডিভাইডেড বাই ভরের একক। তাহলে কাজের একক হলো জুল, ভরের একক হলো কেজি, জুল পার কেজি। আমরা জানি যে কাজ স্কেলার রাশি, ভর স্কেলার রাশি, অর্থাৎ মহাকর্ষীয় বিভব স্কেলার রাশি। এখন এর যে মাত্রা লিখি, উপরে হলো কাজ ইকাল টু বল ইন্টু সরণ। তাহলে প্রথমে বলের মাত্রা, বল ইকাল টু আবার ভর ইন্টু ত্বরণ। তাহলে ভর আর ত্বরণ, এটা হলো কি লিখছি বল ইকাল টু কাজ ইকাল টু কি বল ইন্টু সরণ এফ এস। বল ইকাল টু ভর ইন্টু ত্বরণ লিখেছি। এবার
সরণ লিখতে হবে, তাহলে একটা এল, আর নিচে হলো ভর মাস, তাহলে এখানে এম হলো, এম এম কাটা, তাহলে কি দাঁড়ালো এল স্কয়ার টি টু দি পাওয়ার -2। এটা হবে মহাকর্ষীয় বিভবের মাত্রা হবে। এখান থেকে তাৎপর্য আসতে পারে, আগে যেমন একটা মহাকর্ষীয় প্রাবল্য পড়ালাম, মহাকর্ষীয় বিভব যে তাৎপর্য আসে যে মহাকর্ষীয় ক্ষেত্রের কোন বিন্দুর বিভবের মান 10 জুল পার কেজি বলতে কি বোঝায়, বিভবের মান। তাহলে আমরা পড়েছি ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই এম, এখানে এই ডাব্লিউর মান হলো 10 জুল আর ভরের মান হলো 1 কেজি। প্রশ্নটা কি, যে মহাকর্ষীয় ক্ষেত্রে কোন বিন্দুর বিভব 10 জুল পার কেজি বলতে কি বোঝায়। প্রথমে তুমি মহাকর্ষীয় বিভবের আগে সংজ্ঞাটা লিখবা, এরপর তুমি বলবা যে মহাকর্ষীয় ক্ষেত্রের কোন বিন্দুর বিভব 10 জুল পার কেজি বলতে বোঝায় যে অসীম দূরত্ব থেকে 1 কেজি ভরের কোন বস্তুকে ওই মহাকর্ষীয় ক্ষেত্রের উক্ত বিন্দুতে আনতে বাইরের এজেন্ট দ্বারা 10 জুল কাজ করতে হয়, অথবা বাইরের এজেন্ট 10 জুল কাজ করে। আমি যেমন পড়লাম এটা E ইকুয়াল টু এফ বাই কিউ, এফ বাই এম। এখন এটা যদি আসে যে মহাকর্ষীয় ক্ষেত্রের কোন বিন্দুর মহাকর্ষীয় প্রাবল্য হয়তো মনে করো 10 নিউটন পার কেজি বলতে কি বোঝায়। একইভাবে আগে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের সংজ্ঞাটা লিখতে হবে, এরপর এখান থেকে মান যদি বসাও তাহলে এখানে হলো 10 নিউটন, এখানে হলো 1 কেজি। তাহলে কি বলতে হবে, যে মহাকর্ষীয় ক্ষেত্রের কোন বিন্দুর মহাকর্ষীয় প্রাবল্যের মান এত নিউটন পার কেজি বলতে বোঝায় ওই বিন্দুতে 1 কেজি ভরের বস্তু রাখলে ওই বস্তুকে ক্ষেত্র সৃষ্টিকারী বস্তু 10 নিউটন বলে আকর্ষণ করে। এগুলো তুমি তাৎপর্য লিখবে এখান থেকে। এখন হলো বিন্দু ভরের ধরুন মহাকর্ষীয় প্রাবল্যের রাশিমালা। মহাকর্ষীয় বিভবের রাশিমালা, বিন্দু ভরের ধরুন কোনটা বিন্দুতে একটা ভর রাখা হবে, মনে করো কোনটা বিন্দু নাম দিলে, মনে করো এ বিন্দুতে এম ভরে একটা বস্তু রাখলাম। এখন এই বিন্দু থেকে আর দূরত্বের কোন একটা বিন্দু আছে, মনে করো বি, যেখানে মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে অবস্থিত। এখন এই বি বিন্দুতে বিভবের রাশিমালা কত হবে, অর্থাৎ বি বিন্দুর বিভব কত হবে, এটা বের করতে হবে। আমরা বিভবের সংজ্ঞা থেকে জেনেছি অসীম দূরত্ব থেকে একক ভরের বস্তু আনতে হবে। আমরা কি করলাম, এ বি যোগ করে এটাকে একটু বর্ধিত করে দিলাম, এবং এই বর্ধিত রেখার উপর মনে করো এখানে সি আর ডি দুটা বিন্দু, খুব কাছাকাছি দুটা বিন্দু নিলাম। ডি বিন্দুটি এ থেকে মনে করো এক্স দূরত্বে অবস্থিত, আর সি আর ডি এর মধ্যবর্তী দূরত্ব মনে করো ডিএক্স, ক্ষুদ্র দূরত্ব এটা। এখন একক ভরের বস্তুর কথা বলা আছে সংজ্ঞায়, আমি যদি ডি বিন্দুতে একক ভরের একটা বস্তু রাখি ডি তে মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে, তাহলে এই ক্যাপিটাল এম ভরের বস্তু ওই একক ভরের বস্তুকে তার দিকে যে বলে আকর্ষণ করবে, সে আকর্ষণ বলের মান এফ ইকুয়াল টু কত হবে, জি ক্যাপিটাল এম, মানে এটা এম ওয়ান আর এম টুর মান হলো 1 ডিভাইডেড তাদের মধ্যে দূরত্ব ধরেছি এক্স,
তাহলে আমার দাঁড়াচ্ছে জি ক্যাপিটাল এম বাই এক্স স্কয়ার। ওই একক ভরের বস্তুকে, এই ক্যাপিটাল এম ভরের বস্তু এই পরিমাণ বলে আকর্ষণ করবে। তাহলে এর আকর্ষণের দ্বারা যদি বস্তুটি ডি থেকে সিতে আসে ওই আকর্ষণ বলের দ্বারা, তাহলে কিন্তু কাজের মান কত হবে? কারণ আমরা পড়ে এসেছি যে কাজ কিন্তু বিভব বের করতে হলে কাজ বের করতে হবে। একক ভরের বস্তু যে পরিমাণ কাজ করবে সেটাই তার বিভব। তাহলে এই বস্তু যখন আমরা এম ডি বিন্দুতে এম ভরের একক ভরের বস্তু রাখলাম, এ বিন্দুতে যে বস্তুটা আছে ক্যাপিটাল এম ভরের বস্তু, তাকে এই পরিমাণ বলে ডি থেকে এর দিকে আকর্ষণ করছে। বলের দিকটা হবে এদিকে। এখন যদি এই বলের দ্বারা ডি থেকে সিতে আনা হয়, তাহলে কাজের মান কত হবে? কৃত কাজ, একটু কম দূরত্বে নিয়ে আসতেছ, তাহলে কৃত কাজ হবে মনে করো ডিডব্লিউ, কাজ ইকাল টু বল, বল হলো এফ, সরণ হলো ডিএক্স। আমরা জানি এফ এস কস থেটা, ডাব্লিউ ইকাল। এখানে দেখো বলের দিক যে দিকে, সরণও কিন্তু ডি এর থেকে সি এর দিকে একই দিকে, অতএব বল আর সরণের মধ্যবর্তী কোণ এখানে 0 ডিগ্রি। তাহলে এফ ডিএক্স কস 0। আমরা এফ এর মানটা দিয়ে এখানে বসাই দিই, জি ক্যাপিটাল এম বাই এক্স স্কয়ার ইন্টু ডিএক্স, কস 0 এর মান 1। তাহলে বস্তুটাকে যদি আমি ডি থেকে সি তে এই বলের দ্বারা ডি থেকে সি তে আনি আমি, তাহলে আমার যে কাজের মান হবে সেই কাজের মান হবে জি এম বাই এক্স স্কয়ার ইন্টু ডিএক্স। এটা কাজের মান। এখন আমার তো সংজ্ঞায় বলেছে অসীম দূরত্ব থেকে এই একক ভরের কোন বস্তুকে মহাকর্ষ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ হবে ওইটা হবে ওই বিন্দুর বিভব। এখন আমরা বস্তুটাকে তারা আনবো কোথার থেকে? দেখো অসীম দূরত্বের কোথা, এইখান থেকে হয়তো নিয়ে আসবো আমরা ক্ষেত্রের বাইরে থেকে। কোথায় নিয়ে আসবো? আমরা কোন বিন্দুতে বিভব বের করতে চাচ্ছি? আমরা বিভব বের করতে চাচ্ছি বি বিন্দুতে। কেমন? তাহলে আমরা আনতে চাচ্ছি অসীম থেকে, এইখান থেকে মনে করো কোথায় আনবো? বি বিন্দুতে। তাহলে টোটাল কাজ, মোট কাজই হবে এই বিন্দুর বিভব। তাহলে সেই কাজটা এরকম অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র দূরত্বে আনতে যে কাজ, হয়তো মনে করো একটু ডিএক্স, আর এরকম ক্ষুদ্র দূরত্বে আনছো, আরেকটা ক্ষুদ্র দূরত্বে আনছো, এরকম মনে করো 5 বার তুমি এরকম সরাই নিয়ে আসছে এটাকে। তাহলে একবারের জন্য কাজ এটা, দুইবারের জন্য কাজ এটা, আর একটা 3 বারের জন্য এরকম সবগুলো যোগ করলে মোট কাজ পেয়ে যাব। তাহলে অসীম থেকে যদি আমি বি বিন্দুতে ওই একক ভরের বস্তু নিয়ে আসি, তাহলে আমার যে কাজ হবে এই কাজটা আমার মোট কাজ। তাহলে মোট কাজ ডব্লিউ, সেটা অনেকগুলো কাজের সমষ্টি, ইন্টিগ্রেশন সামেশন থেকে এসেছে। তাহলে অনেকগুলো কাজের সমষ্টি এটা। এখন আমরা এই ডিডব্লিউর মানটা এটা বসাবো এখানে। যখনই বসাবো তখন আমরা এটা নিম্নসীমা উর্ধ্বসীমা কত লিখব। যেহেতু আমি অসীম থেকে নিয়ে আসতেছি, তাহলে নিম্নসীমা হবে ইনফিনিটি, আর আমি এই বিরাট ভরের বস্তু থেকে কত দূরত্বে নিয়ে আসছি? আর দূরত্বে। তাহলে উর্ধ্বসীমা হবে কত? আর হবে এখানে। তাহলে আমার কি এবার ডিডব্লিউর মানটা বসাচ্ছি আমরা। ইন্টিগ্রেশন নিম্নসীমা হবে ইনফিনিটি, উর্ধ্বসীমা হবে আর। এই জিএম ধ্রুবক, এটাকে আমরা বাইরে নিয়ে আসলাম। এক্স ভেরিয়েবল, তাহলে এই এটাকে উপরে নিয়ে আসছি, এক্স টু দি পাওয়ার -2 ডিএক্স, বাম দিকে আছে ডিডব্লিউ। কি করেছি? সরি ডাব্লিউ, এই ডাব্লিউ লিখেছি। ডিডব্লিউর মান এটা এখানে বসাচ্ছি, যেহেতু আমার ডিএক্স, তাহলে এক্স ভেরিয়েবল, অতএব জি এবং এম ধ্রুবক গুলো বাইরে নিয়ে আসলাম, আর এটাকে উপরে নিয়ে নিয়েছি আর কি। নিম্নসীমা তো অসীম থেকে নিয়ে আসতেছি, কত দূরে নিয়ে আসবো, মানে বিরাট বড় বস্তু কত দূরে? আর দূরত্ব, তাহলে উর্ধ্বসীমা হবে কত? আর। এখন আমরা এটাকে ইন্টিগ্রেশন করব, তাহলে পাওয়ারে 1 যোগ হয়ে যাবে, যা হবে তাই দিয়ে ভাগ হবে নাকি। তাহলে এখানে 1 যোগ করলে এক্স এর পাওয়ার থাকবে -1 ডিভাইডেড বাই -1, এটা মাইনাসটা সামনে নিয়ে আসলাম, 1 বাই
1/x, ঊর্ধ্বসীমা r, নিম্নসীমা ইনফিনিটি। এখন যদি আমরা সীমা পুট করি, or w equal to minus gm, উপরে থাকে কত তাহলে 1/r minus 1/infinity, 1/infinity 0, তাহলে minus gm divided by r। এটা হলো কৃত কাজ। অসীম দূরত্ব থেকে একক ভরের কোন বস্তুকে তুমি যদি m ভরের বস্তু থেকে r দূরত্বের কোন বিন্দুতে নিয়ে আসো, তাহলে তোমার এই পরিমাণে কাজ করা লাগবে বাইরের এজেন্ট দিয়ে। আমরা পড়েছি একক ভরের বস্তু মহাকর্ষীয় ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ হয়, ওই কাজই হলো ওই বিন্দুর বিভব। তাহলে এটা এই পরিমাণে কাজ হয়েছে, তাহলে এই কাজের মানই হবে তোমার বিভব। তাহলে সংজ্ঞা অনুসারে আমরা লিখতে পারি বি বিন্দুর বিভব যদি ভি হয়, তাহলে সেটা হলো কৃত কাজের সমান, আর সেটা হলো জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই কত আর। এটা হলো আমাদের বিন্দু ভরের দরুন মহাকর্ষীয় বিভবের কে রাশিমালা। এখন এখানে দেখা যাচ্ছে যে আর এর মান যত বেশি হবে, এটা যত বেশি হবে এটা তত কিন্তু কমে যাবে। এখন মনে করো আর এর মান মনে করো ইনফিনিটি হলো, আর ইকুয়াল টু ইনফিনিটি, তাহলে এখানে এরকম দাঁড়ায় মাইনাস জি এম ইন্টু 1/infinity। তো 1/infinity মানে 0, তাহলে বিভব 0 হয়ে যাবে। তাহলে এখানে ঋণাত্মক চিহ্নের ব্যাখ্যাটা কি? ঋণাত্মক চিহ্ন কি নির্দেশ করে? যে মহাকর্ষীয় বিভব সর্বোচ্চ হবে অসীমে, এবং অসীমে মহাকর্ষীয় বিভবের মান কত হবে? 0 হবে। তার মানে বিন্দুটি অসীম থেকে ক্ষেত্র সৃষ্টিকারী বস্তুর দিকে ক্রমশ নিকটবর্তী হলে মহাকর্ষীয় বিভবের মান কমতে থাকে, অর্থাৎ কি হয়? ঋণাত্মক হয়ে যায়। তাহলে বিভবের মান সর্বোচ্চ হবে কোথায়? অসীমে, এবং তার মান সেটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এরপরের সংজ্ঞা হলো, বিভব থেকে আমরা কি কি সূত্র পেলাম? বিভবের যে সূত্র হলো, একটা পেলাম সংজ্ঞা থেকে বি ইকুয়াল টু ডব্লিউ বাই এম, একটা গাণিতিক ভাবে বের করলাম জি এম ডিভাইডেড বাই কত আর। বিভবের অঙ্কের জন্য আমাদের এই সূত্র প্রয়োগ করতে হবে। এখন সংজ্ঞা হলো অভিকর্ষ কেন্দ্র। আমরা জানি যে বস্তুর যে একটা ওজন W ইকুয়াল টু mg, এখন m ধ্রুবক, g এর মান পরিবর্তন ঘটে। এই যে ওজন প্রতিটা বস্তুর, যেমন তো আমি একটা উদাহরণ আগে দেখো, মনে করেন একটা বস্তুকে আমি, এটা একটা বস্তু মনে করো, আমি এইভাবে রাখলাম, আবার বস্তুটা একটু কাট করে রাখলাম, এরকম ভাবে রাখলাম। অভিকর্ষ কেন্দ্র যেটা নির্দিষ্ট বিন্দুতে থাকবে, এরকম বস্তুকে যেভাবে রাখো না কেন ওইটা পরিবর্তন হবে না। তাহলে মূল কথা হলো বস্তুর কোন একটা বিন্দুতে তার সমস্ত ভর কেন্দ্রীভূত আছে, ওই বিন্দুটা হলো তার অভিকর্ষ কেন্দ্র। এখন বস্তুটাকে যেভাবে রাখো না কেন, তাহলে ওই অভিকর্ষ কেন্দ্রের অবস্থান এটা কি হবে না? পরিবর্তন হবে না। পরবর্তী প্রশ্ন হলো কৃত্রিম উপগ্রহ।
হলো কিছু মহাশূন্য যান, যেটাকে পৃথিবী পৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় নিয়ে নির্দিষ্ট বেগ প্রাপ্ত করে ছেড়ে দিলে সে পৃথিবীকে কেন্দ্র করে তার নির্দিষ্ট একটা কক্ষপথে সে আবর্তন করতে থাকবে। আর এই আবর্তন করার জন্য তার কেন্দ্রমুখী বলের দরকার হবে। যে কেন্দ্রমুখী বল ওই পৃথিবী আর ওই যে কৃত্রিম উপগ্রহর মধ্যে যে আকর্ষণ বল অর্থাৎ অভিকর্ষ বল ক্রিয়া করে, এই অভিকর্ষ বল ওই কেন্দ্রমুখী বলের যোগান দিবে। তাহলে কৃত্রিম উপগ্রহ কি বলা হলো? যে একটি মহাশূন্য যান, যাকে কোনো নির্দিষ্ট উচ্চতায় নিয়ে নির্দিষ্ট বেগ প্রাপ্ত করে ছেড়ে দিলে পৃথিবীকে কেন্দ্র করে তার নির্দিষ্ট একটা কক্ষপথে সে আবর্তন করতে থাকবে। আর ওই বস্তুটাকে বলা হবে কি? কৃত্রিম উপগ্রহ। প্রথম কৃত্রিম উপগ্রহ সোভিয়েত ইউনিয়ন স্পুটনিক 1 এটা আবিষ্কার করেছিল। এর পরবর্তীতে এখন জেনেছো তোমরা বাংলাদেশেও কৃত্রিম উপগ্রহ আবিষ্কার করেছে, এবং বিশ্বের বিভিন্ন দেশেই উন্নয়নশীল দেশ, উন্নত দেশ যারা, তারা কৃত্রিম উপগ্রহ আবিষ্কার করেছে। এখন তাহলে ওই যে কৃত্রিম উপগ্রহ যেখানে রেখেছো, ওই কৃত্রিম উপগ্রহটা শূন্যে রেখেছো, তাহলে ওইখানে তারা নির্দিষ্ট কক্ষপথে কিভাবে সে আবর্তন করছে সেটা বললাম। যে এই তার আবর্তন করার জন্য পৃথিবী তাকে তার দিকে যে বলে আকর্ষণ করছে, তো অভিকর্ষ বল, এই অভিকর্ষ বল ওই কৃত্রিম উপগ্রহকে কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে, যার ফলে কৃত্রিম উপগ্রহ তার নির্দিষ্ট কক্ষপথে থেকে সে কি করতে পারছে? আবর্তন করতে পারছে। তাহলে আমরা ওই যে বলেছি যে কৃত্রিম উপগ্রহকে একটা নির্দিষ্ট উচ্চতায় নিতে হবে, তাহলে সেই নির্দিষ্ট উচ্চতার মান আমরা কিভাবে বের করব? তাকে একটা নির্দিষ্ট বেগ দিতে হবে, ওই বেগের মান আমরা কিভাবে বের করব? আবার কৃত্রিম উপগ্রহ মনে করো কোন এক অবস্থান থেকে ঘুরে তার কক্ষপথে আবার ওই অবস্থানে আসছে, তাহলে আসতে যে সময় লাগে, একবার আবর্তনের যে সময়, এটাকে বলা হয় তার পর্যায়কাল বা আবর্তন কাল। তাহলে আবর্তন কালের মান আমরা কিভাবে বের করতে পারি? তাহলে এখন আমরা দেখবো যে কৃত্রিম উপগ্রহের উচ্চতা, কৃত্রিম উপগ্রহের বেগ, তারপরে এই বেগটাকে কক্ষীয় বেগও বলা হয় বা রৈখিক বেগও বলা হয়। আবার ওই কৃত্রিম উপগ্রহের আবর্তন কাল কেমন হবে, একবার ঘুরে আসতে তার কত সময় লাগবে, এইগুলো রাশিমালা আমরা এখন বের করতে চাচ্ছি। তাহলে প্রথমে আসি আমরা কৃত্রিম উপগ্রহের রৈখিক বেগ অথবা কক্ষীয় বেগ। প্রশ্ন আসে কক্ষীয় বেগ কি? কৃত্রিম উপগ্রহের কক্ষীয় বেগ, কৃত্রিম উপগ্রহ তার যে কক্ষপথের থেকে পৃথিবীকে কেন্দ্র করে তার কক্ষপথে থেকে যে বেগে সে আবর্তন করতে থাকবে, সেই বেগটা তার কি? কক্ষীয় বেগ বলা হয়। এখন মনে করো এটা মনে করো তোমার পৃথিবী, যার ভর m, এবং এই পৃথিবীর ব্যাসার্ধ মনে করো r। পৃথিবীর পৃষ্ঠ থেকে h দূরত্বে m ভরে একটা কৃত্রিম উপগ্রহ, এটা আমার কৃত্রিম উপগ্রহ। পৃথিবীর পৃষ্ঠ থেকে এই উচ্চতায় নিয়ে এটাকে ছেড়ে দিছ, তখন সে কি করবে? পৃথিবীকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট কক্ষপথে সেইভাবে আবর্তন করতে থাকবে। এখন পৃথিবী এখন এই আবর্তন করতে হলে, বৃত্তপথে এরকম আবর্তন করতে হলে তার কেন্দ্রমুখী বলের দরকার। সংজ্ঞায় বলেছিলাম যে কেন্দ্রমুখী বল কোথা থেকে পাবে? এই যে পৃথিবী ওই কৃত্রিম উপগ্রহকে তার দিকে আকর্ষণ করবে। তাহলে দুইটা বস্তু, একটা হলো পৃথিবী আর একটা হলো কৃত্রিম উপগ্রহ, দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বল, এটাকে বলা অভিকর্ষ বল কখন বলা হবে? যখন একটা বস্তু পৃথিবী হবে। তাহলে কৃত্রিম উপগ্রহের জন্য একটা বস্তু কিন্তু পৃথিবী থাকতে হবে, অন্য কোনো বস্তু থাকতে পারবে না। তাহলে
এই পৃথিবী আর কৃত্রিম উপগ্রহের মধ্যে যে বল, আকর্ষণ বল অর্থাৎ অভিকর্ষ বল, এই অভিকর্ষ বল এই কৃত্রিম উপগ্রহকে ঘোরার জন্য যে কেন্দ্রমুখী বলের দরকার, এই কেন্দ্রমুখী বলটা যোগান দিবে। এখন তাহলে কেন্দ্রমুখী বল বের করতে হবে আর অভিকর্ষ বলটা বের করতে হবে। তাহলে কেন্দ্রমুখী বলের সূত্র হলো mv²/r। তাহলে এম হলো কেন্দ্রমুখী বল, হচ্ছে কৃত্রিম উপগ্রহে, তাহলে কৃত্রিম উপগ্রহের ভর ধরতে হবে। প্রথম আমরা ধরে নিব পৃথিবীর ভর এম, পৃথিবীর ব্যাসার্ধ ধরেছি আর, স্যাটেলাইটের ভর বা কৃত্রিম উপগ্রহের ভর লেখো স্মল এম, ভূপৃষ্ঠ থেকে তার উচ্চতা এইচ, কৃত্রিম উপগ্রহের বেগ নাম হলো ভি। তাহলে এখন আমরা অভিকর্ষ বল বের করতে পারি। F equal to G M1, M1 হলো ক্যাপিটাল এম, M2 হলো স্মল এম, দূরত্ব পৃথিবীর কেন্দ্র থেকে তার দূরত্ব হবে, কেন্দ্র থেকে দূরত্ব হবে R প্লাস H। এবার আমরা বের করবো কি কেন্দ্রমুখী বল। মনে করে এটা এফসি ধরলাম, mv²/r, m কৃত্রিম উপগ্রহে তার বেগ হলো ভি আর আর হলো আর প্লাস এইচ। এখন যেহেতু এর সাম্য অবস্থায় ঘুরছে, তাহলে এই অভিকর্ষ বল আর এই কেন্দ্রমুখী বল দুটো কি হবে, সমান হবে। তাহলে F equal to FC যদি হয়, F FC, তাহলে আমার এখানে ক্যালকুলেশন করলে F এর মান হলো G ক্যাপিটাল M স্মল m ডিভাইডেড বাই R প্লাস H হোল স্কয়ার mv² ডিভাইডেড বাই R প্লাস H। তাহলে এখানে স্মল m কাটা, এখান থেকে একটা কাটলে একটা থাকে, তাহলে বাম দিকে থাকে G ক্যাপিটাল M বাই R প্লাস H ইকুয়াল টু v²। সুতরাং v ইকুয়াল টু √/gm ডিভাইডেড বাই R প্লাস H। কৃত্রিম উপগ্রহের যে রৈখিক বেগ বা কক্ষীয় বেগ সেটা নির্ণয়ের সূত্র হইল এটা। এখন ওই বেগের দিক কোন দিকে হবে, যে কোনো বিন্দুতে, মনে করো কৃত্রিম উপগ্রহ এখানে আছে, তাহলে ওই বিন্দুতে স্পর্শক বরাবর, হয়তো যদি এইখানে আসে তাহলে এই বিন্দুতে স্পর্শক বরাবর তার রৈখিক বেগ বা কক্ষীয় বেগের দিক হবে। আবার তুমি জানো যে g ইকুয়াল টু gm/r², এই gm এর মান কিন্তু gr² হয়, এক্ষেত্রে এটা লিখতে পারো √/gr² ডিভাইডেড বাই R প্লাস H। এইভাবে বের করতে পারো। যখন মনে করো তোমার পৃথিবীর ভর দেওয়া নেই, পৃথিবীর ব্যাসার্ধ আছে এবং কৃত্রিম উপগ্রহকে কত উচ্চতায়, ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় নিয়ে গেছো এটা দেওয়া আছে, তখন তুমি এই সূত্র ব্যবহার করো। পৃথিবীর ভর দেওয়া আছে, পৃথিবীর ব্যাসার্ধ আছে, ভূপৃষ্ঠ থেকে একটা কত উচ্চতায় রেখেছো এইসব দেওয়া আছে, তাহলে ওই কৃত্রিম উপগ্রহের কক্ষীয় বেগ বা রৈখিক বেগ কত হবে, তখন এই সূত্র দিয়ে বের করবো। কৃত্রিম উপগ্রহের বেগ পেয়ে গেল। এবার আমরা আসি কৃত্রিম উপগ্রহের আবর্তন কাল বা পর্যায়কাল। আবর্তন কালের আমরা সংজ্ঞা জানি যে একবার পূর্ণ আবর্তন করতে বা পূর্ণ ঘুরে আসতে
তার যে সময় লাগে সেটা তার আবর্তনকাল। কৃত্রিম উপগ্রহ মনে করে এখান থেকে স্টার্ট করলো, এখানে ঘুরে আবার ওইখানে যেতে তার যে সময় লাগবে সেটাকে বলা হয় তার কি আবর্তনকাল। তুমি আবর্তনকাল ধরে নিলে মনে করো টি। আর যেহেতু সে বৃত্তগত ঘোরে, ফলে তার কৌণিক বেগ তৈরি হবে মনে করো ওমেগা। আর রৈখিক বেগ পেয়ে গেছে, রৈখিক বেগ হলো তার ভি। এখন কৌণিক বেগ আর রৈখিক বেগের মধ্যে সম্পর্ক পড়েছ ভি ইকাল টু ওমেগা আর। তাহলে এখানে ভি ইকাল টু ওমেগা আর বলতে আর প্লাস এস, ওই যে কৌণিক বেগ আর রৈখিক বেগের মধ্যে সম্পর্ক ভি ইকাল টু ওমেগা। ওমেগা ইকাল টু জানো একবার যদি ঘুরে আসে 2 পাই বাই টি, ওমেগা 2 পাই এন ডিভাইডেড বাই টি। এখন এই এন এর মান যদি 1 হয়ে যায় তাহলে টিটা হয়ে যায় তার আবর্তনকাল। তাহলে ওমেগা ইকুয়াল 2 পাই বাই টি ইনটু আর প্লাস এইচ। টিটা বামে নিয়ে আসি, যদি আমি আবর্তনকাল বের করব তাহলে টি ইকুয়াল টু 2 পাই ইনটু আর প্লাস এইচ ডিভাইডেড বাই ভি। এটা দিয়ে আবর্তনকাল বের করা যাবে যদি ভি এর মান জানা থাকে। আর যদি ভি এর মান জানা না থাকে তাহলে ভি এর মান এটা বসাতে হবে। এটা বসালে ভি এর মান যদি বসানো হয় তাহলে উপরে হলো 2 পাই ইনটু আর প্লাস এইচ, ভি এর মানে রুট ওভার জিএম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। এটাকে আমি উল্টায় দিচ্ছি, twice pi into r plus h root over r plus h উপরে গেল আর নিচে আসলো gm। এই রাশি আর এই রাশি একই রাশি, এটা রুটের মধ্যে আছে। এটাকে যদি আমি রুটের মধ্যে নিই তাহলে এটা হোল স্কয়ার হয়ে যাবে, r plus h হোল স্কয়ার। এটাকে রুটের মধ্যে নিলে হোল স্কয়ার আর এটা গুণ করলে হোল কিউ হয়ে যাবে। তাহলে আমাদের টি নির্ণয়ের সূত্র কি দাঁড়াচ্ছে এখন? টুয়াইস পাই রুট ওভার আর প্লাস এইচ হোল কিউ ডিভাইডেড বাই জিএম। কিছুক্ষণ আগে দেখেছিলাম জিএম এর মান যদি দেওয়া না থাকে তাই জিএম এর মান কিন্তু জি আর স্কয়ার। তাহলে আবর্তনকাল নির্ণয়ের এই একটা সূত্র পেলাম। যদি ভি জানা থাকে, ভি যদি জানা না থাকে তাহলে এই সূত্র দিয়ে আবর্তনকাল বের করব এটা দিয়ে। আবার মনে করো জি আর এম দেওয়া নেই, তাহলে এটাকে আবার সূত্র দাঁড়াবে টুয়াইস পাই রুট ওভার আর প্লাস এইচ হোল কিউ ডিভাইডেড বাই জি আর স্কয়ার। যদি আমাদের পৃথিবীর ভর জানা না থাকে তাহলে এই সূত্র দিয়ে আবর্তনকাল বের করব। এখন আমরা আসি এই কৃত্রিম উপগ্রহের উচ্চতা এবং তার আবর্তন কালের মধ্যে সম্পর্ক কি। তাহলে কৃত্রিম উপগ্রহের আমরা উচ্চতা বের করতে চাচ্ছি। এখান থেকে টি ইকুয়াল টু পেয়েছি 2 পাই রুট ওভার এটা পেয়েছি। এটাকে যদি আমরা এখন বর্গ করে দিই, বর্গ করলে হচ্ছে 2 পাই যদি ভাগ করে নিয়ে আসি রুট ওভার আর প্লাস এইচ হোল কিউ ডিভাইডেড বাই জিএম ইকুয়াল টু টি ডিভাইডেড বাই টুয়াইস পাই। বর্গ করলে আর প্লাস এইচ হোল কিউ ডিভাইডেড বাই জিএম টি ডিভাইডেড বাই টুয়াইস পাই হোল স্কয়ার। জিএম টা এদিকে গুণ করে দিই আমরা, গুণ করলে হয় আর প্লাস এইচ হোল কিউ জিএম টি ডিভাইডেড বাই টুয়াইস পাই। একবারে বর্গ করে দিই, একবারে টি স্কয়ার বাই 4 পাই স্কয়ার।
এখান থেকে কিউ উঠাই দিই আমরা, আর প্লাস এইচ জি এম টি স্কয়ার বাই 4 পাই স্কয়ার, এর পাওয়ার 1/3। এইচ এর মান বের করতে চাচ্ছি, 8টাকে দুই দিকে সাইড চেঞ্জ করে দাও, সুতরাং এইচ ইকুয়াল টু এত মাইনাস আর তো পৃথিবীর ব্যাসার্ধ, তার মান দেওয়া থাকবে। উচ্চতা এবং আবর্তনকাল তার মধ্যে কি সম্পর্ক, এটাই তার সম্পর্ক। তাহলে আমরা কৃত্রিম উপগ্রহ পড়লাম যে কৃত্রিম উপগ্রহটা কি, এক ধরনের মহাশূন্য যান যাকে কোনো নির্দিষ্ট উচ্চতায় নিয়ে নির্দিষ্ট বেগ দিতে পারলে সে কি করে, পৃথিবীকে কেন্দ্র করে তার একটা নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে, এটাকে কৃত্রিম উপগ্রহ বলা হয়। আর এই কৃত্রিম উপগ্রহ এটা যে আবর্তন করার জন্য যে কেন্দ্রমুখী বলের দরকার হয়, সেটা হলো পৃথিবী তার ওই কৃত্রিম উপগ্রহকে যে বলে আকর্ষণ করে, অর্থাৎ অভিকর্ষ বল, ওই কেন্দ্রমুখী বলের কি করে, যোগান দেয়। এখন আমরা দেখেছি কৃত্রিম উপগ্রহের কক্ষীয় বেগ অথবা রৈখিক বেগ ভি এর মান, বেগের মান কিভাবে বের করতে হয় রাশি মানে পেয়েছি। তারপরে পেলাম আমরা কৃত্রিম উপগ্রহ একবার ঘুরে আসতে কত সময় লাগে, তার আবর্তনকাল পেয়েছি। এরপরে পেয়েছি আমরা কৃত্রিম উপগ্রহের উচ্চতা নির্ণয়ের সূত্র পেয়েছি। 3টা সূত্র দিয়ে অঙ্কের জন্য খুব ইম্পর্টেন্ট লাগবে তোমাদের, এটা অত প্রত্যেকে মুখস্থ করে নিতে হবে। এরপর হলো ভূস্থির উপগ্রহ। আমরা জানি যে পৃথিবী তার কক্ষপথে একবার আবর্তন করতে 24 ঘন্টা সময় লাগে। এখন কোন উপগ্রহের যদি তার যে কক্ষপথ আছে সেই কক্ষপথে সে যদি একবার আবর্তন করে, পৃথিবী কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে যায়। এখন ওই কৃত্রিম উপগ্রহটা এরকম পশ্চিম থেকে যদি পূর্ব দিকে আবর্তন করার সময় তার যে কক্ষপথ আছে সেই কক্ষপথে আবর্তন করবে। এই আবর্তন করতে তার 24 ঘন্টা সময় লাগে, অর্থাৎ পৃথিবীর আবর্তন কালের সমান হয়। তখন ভূপৃষ্ঠের কোন পর্যবেক্ষকের কাছে ওই কৃত্রিম উপগ্রহটাকে স্থির মনে হবে, এই জন্য এটাকে বলা হবে ভূস্থির উপগ্রহ বলা হয়। তাহলে যে উপগ্রহের আবর্তন কাল পৃথিবীর আবর্তন কাল অর্থাৎ 24 ঘন্টার সমান হয় তাকে বলা হয় কি, ভূস্থির উপগ্রহ। এখন এই কৃত্রিম উপগ্রহ, ভূস্থির কৃত্রিম উপগ্রহ যেটা, তার যে কক্ষপথ, ওই কক্ষপথকে বলা হয় পার্কিং কক্ষপথ। সংজ্ঞা আসলে পার্কিং কক্ষপথকে। পার্কিং কক্ষপথ কার জন্য, ভূস্থির উপগ্রহের জন্য। তার যে কক্ষপথ, ওই কক্ষপথের নাম কি, পার্কিং কক্ষপথ। তাহলে আজকে এই পর্যন্তই, একটু ভালো করে পড়াশোনা করবা আর আমার জন্য দোয়া রেখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।